আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো। আমি তোমাদের সাথে আছি রনি খন্দকার। খন্দকারের এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সো আজকে আমি তোমাদের কিংবদন্তি যে কবিতাটা এসেছি সেই কবিতা ব্যাখ্যা নিয়ে চলে এসেছি। তো কথা বেশি বাড়াবো না, আমরা কবিতায় সরাসরি চলে যাই। তো কবিতায় চলে যাওয়ার আগে আমাদের কিছু যদি দেখতে হবে, যেমন আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি কবি কিংবদন্তির কথা বলছি, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এটা কি গদ্য ছন্দে রচিত। গদ্য ছন্দ মানে কি? গদ্য বলতে আমরা গল্প, মানে গল্প আকার কবিতাটা কবি নিজের মতো করে রচনা করেছেন। এখানে কোনো ছন্দের মিল নাই। কবি যেখানে সেখানে দাঁড়িয়ে দিয়েছেন, যেখানে সেখানে দিয়ে কথা শেষ করে ক্ষমা দিয়েছেন বা দাঁড়িয়ে দিয়েছেন। আচ্ছা, কিংবদন্তি মানে কি? এখানে ঐতিহ্যের প্রতীক। ঐতিহ্য বলতে আমরা কি বুঝি? অতীতের যে ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ভবিষ্যতের জন্য সমন্বিত থাকে, সেটা হলো ঐতিহ্য। কিংবদন্তি মানে কি? জনশ্রুতি। জনশ্রুতি বলতে আমরা কি বুঝি? যেখানে লোকজনের কি সমাগম, লোকজনের একত্রিত হয়, সেটাকে বলে কি? জনশ্রুতি। অরণ্য মানে কি? বন। সাপদলে হিংস্র মাংসস্থায়ী প্রাণী, যে প্রাণীগুলো মানুষকে খেয়ে ফেলে। বিচলিত মানে কি? দ্বিধা দ্বন্দ্বের জড়িত ভালোবাসা। আর সৌরভ বলতে আমরা কি বুঝি? সুগন্ধ। সুগন্ধ। আর এই কবিতায় যখন আমরা পড়ব, যত জায়গায় আমরা কবি পাবো সেই জায়গায় আমরা সংগ্রামী অথবা পরিশ্রমী ব্যবহার করব। যে জায়গায় কবিতা পাবো সেই জায়গায় আমরা সংগ্রাম বাকি পরিশ্রম কথাটা ব্যবহার করব। তাহলে আমরা কবিতার ব্যাখ্যাটা সহজে বুঝতে পারবো। যাদের দরকার স্ক্রিনশট দিয়ে দেখতে পারো। কবি বলেন, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। কারণ কবির পূর্বপুরুষেরা অনেক কষ্টে জীবন যাপন করেছেন। তারা আমরা জানি আগেকার মানুষ গুহায় জীবন যাপন করেছেন। আর ডাল পাতা, গাছের যে ডাল লতা পাতা, ওইগুলো দিয়ে তারা কি কাপড় পরিধান করেছেন। অর্থাৎ তারা এই যে আমাদের প্রাচীন সভ্যতা থেকে যে আজকের যে আধুনিক সভ্যতা, এটার অবদান হলো একমাত্র আমাদেরকে পূর্বপুরুষ। এই জন্য কবি বলতেছে, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। কারণ কবির পূর্বপুরুষ তাদের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করে গিয়েছেন। এই জন্য কবি বলেছেন, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতল বলতে আমি কি বুঝি? হাতের তালুতে পলিমাটির কি ছিল? সৌরভ মানে সুগন্ধ ছিল। তার মানে বোঝায় কবি যে পূর্বপুরুষ ছিল তারা কি ছিল? কৃষি কাজ করত। অর্থাৎ কবির পূর্বপুরুষের হাতের করতলে পলিমাটির কি ছিল? সৌরভ ছিল। তার পিঠে রক্ত জবার মতো কি ছিল? ক্ষত ছিল। অর্থাৎ আগেকার দিনে শ্রমজীবী মানুষরা যে কতটুকু শোষিত ছিল সেটাই কবি এখানে ফুটিয়ে তুলেছেন। ধরেন আমরা যখন ব্রিটিশরা যখন দেশে আসছিল, লবণ চাষ করতো, তখন লবণ চাষ করার পর তারা প্রজাদের উপর যে চাবুক ব্যবহার করেছিল, তাদের পিঠে যে আঘাত হয়েছিল, রক্তে লাল হয়েছিল, এই জন্য কবি বলা হয়েছে তার পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন। অতিক্রান্ত পাহাড়, অতিক্রান্ত মানে কি? অতিক্রম করা। অর্থাৎ তিনি এটা বুঝিয়েছেন যে কবির যে পূর্বপুরুষেরা তারা পাহাড়ে বসবাস করত, পাহাড়ে বসবাস করে তারা জীবিকা নির্বাহ করত। তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য বলতে আমরা কি বুঝি? বন। সাপদ বলে হিংস্র মাংসস্থায়ী প্রাণী, যে প্রাণীগুলো মানুষকে খেয়ে ফেলে। অর্থাৎ এটা মানে দাঁড়ায় কবির পূর্বপুরুষেরা পাহাড়ে বসবাস করতো, জীবিকা নির্বাহ করতো, এমনকি বন জঙ্গলে বসবাস করতো। তখন তারা অনেকই হিংস্র প্রাণীর মুখোমুখি হতে হতো। হিংস্র প্রাণী তাদেরকে কি করতো? শিকার করে নিত। তিনি পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। পতিত জমি, যে জমিতে চাষাবাদ হয় না, সেই জমিতে কবি পূর্বপুরুষেরা চাষাবাদ করে সেখানে কি করতেন? ফসল ফলাতেন। অর্থাৎ তিনি পতিত জমি আবাদের কথা বলতেন। যে জমি ফসল ফলানো অযোগ্য সেটাকে তারা কি করতেন? চাষাবাদ করে এখানে ফসল ফলাতেন। তিনি কবি এবং কবিতার কথা বলছেন। আমরা যে জায়গায় কবি পাবো সেই জায়গায় কি? সংগ্রামী বা পরিশ্রমী। অর্থাৎ তিনি পরিশ্রমী বা সংগ্রামীদের কথা বলতেন। তিনি সংগ্রাম অথবা পরিশ্রমের কথা বলতেন। তার মানে বলা হয়েছে জিভে উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা। অর্থাৎ ন্যায়ের জন্য, সত্যের জন্য যদি আমরা প্রতিবাদ করি, তাহলে সেই প্রতিবাদটা হবে কি? কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। আপনার যখন জমিতে চাষাবাদ করবেন, চাষাবাদ করার পর জমিতে যে ফলন হবে, ফলন হওয়ার পর যে শস্যগুলো হবে, প্রত্যেকটি কবিতা। কবিতা মানে কি? সংগ্রাম বা পরিশ্রম। সবগুলোই আমাদের কি? পরিশ্রম বা কি? সংগ্রাম। তারপরে কি বলছেন? যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? জ্বরে আর্তনাদ শুনবে। অর্থাৎ যে কবিতা জানাই আমরা কি? সংগ্রামতা পরিশ্রম। যে সংগ্রাম করতে জানে না, যে পরিশ্রম করতে জানে না সে কি করবে? যে সাহসী না, যে বীরু না, তার মাঝে প্রতিবাদ করার মতো কি থাকবে না? সাহস থাকবে না।
যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যে সংগ্রাম অথবা পরিশ্রম করতে জানে না সে কি করবে? দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত আমি বললাম পূর্ব দিক, পূর্ব দিকটা যে দিক থেকে শেষ হয়েছে, অর্থাৎ সেই দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। পৃথিবীতে আপনি সুন্দরভাবে বসবাস করবেন সে অধিকার থেকে বঞ্চিত হবে। কারণ আপনি যদি সংগ্রাম না করতে জানেন, পরিশ্রম না করতে জানেন, আপনার জীবনের মানসিক বিকাশও ঘটবে না, আপনার জীবনটা সফলতা অর্জন করতে পারবেন না। অর্থাৎ কবিতার মূল বিষয়, আপনি যদি পরিশ্রম বা সংগ্রাম না করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে কখনোই পারবেন না। তারপরে বলে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থাকবে। অর্থাৎ কবিতা মানে কি? যে সংগ্রাম বা পরিশ্রম, কারণ সংগ্রাম পরিশ্রম মানুষকে মুক্তির পথ দেখায়। অর্থাৎ যে পরিশ্রম করতে জানে না, সংগ্রাম করতে জানে না, সে আজন্ম অন্যের গোলামি করবে। কবি এটাই বুঝিয়েছেন। কবি বলেন আমি উচ্চারিত শব্দের মতো স্বপ্নের কথা বলছি। অর্থাৎ যে সত্য কথাগুলো কবি যে সত্য কথাগুলো বলছেন প্রত্যেকটি আমাদের কবিতা। কবিতা মানে কি? সংগ্রাম অথবা পরিশ্রম অর্থাৎ স্বপ্নের কথা বলছি বলতে এখানে কবি বুঝিয়েছেন কবিতা অর্থাৎ পরিশ্রম এবং সংগ্রাম গুলো হলো আমাদের এক একটা কি স্বপ্ন। তিনি বলতেন উনুনের আগুনে একটি উজ্জ্বল জানালার কথা বলছে। উনুন মানে কি? চুলা। অর্থাৎ কবি এখানে একটি আলোকিত জীবন প্রত্যাশা করেছেন। আপনি একটা দৃশ্য কল্পনা করেন, এখানে দাঁড়িয়ে আছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনি ওই পাশে একটা জানালা, এখানে কি করতেছে? উনুনের আগুনে জানালা। এখানে যে ধোঁয়া উঠে আপনি পরিষ্কার জানালাটা দেখতে পারবেন না। আবার যে ওইখানে থাকবে সে একটা আনইজি ফিল অনুভব করবে। আবার যখন সূর্যের প্রখর আলো আসবে তখন এটাকে সুন্দর করে আপনি জানালাটা দেখতে পাবেন, সে লোকটাও সুন্দরভাবে কি করতে পারবে? সূর্যের আলোটাকে প্রহরিত মানে কি করতে উপভোগ করতে পারবে। এখানে কবি অর্থাৎ পরিশ্রম অর্থাৎ সফলতা যদি আপনি পরিশ্রম আর সংগ্রাম যদি না করেন আপনাকে আবদ্ধ করে বা একটা আবদ্ধর মাঝে থাকতে হবে। আর যদি আপনি পরিশ্রম করেন, সংগ্রাম করেন তাহলে আপনি একটা সুন্দর জীবন দেখতে পারবেন, সুন্দর পৃথিবী দেখতে পাবেন। অর্থাৎ কবি এখানে কি করেছেন? কবি এখানে আলোকিত জীবনের প্রত্যাশা করেছেন। কবি বলেন আমি আমার মায়ের কথা বলছি। অর্থাৎ কবি মায়ের কথা বলতে তার জন্মভূমির কথা বলছে। তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকে কি করে? ভাসিয়ে রাখে। অর্থাৎ প্রবাহমান মানে কি? বয়ে যাওয়া নদী আর কি। অর্থাৎ তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখবে। যে নদীতে স্রোত যত বেশি সেই নদীতে সাঁতার কাটা কিন্তু সহজ। সুতরাং আমি যদি ভালো কাজ করি তাহলে আমার পরবর্তী যে প্রজন্ম তারাও ভালো কাজ করবে। কবি এটাই বুঝিয়েছেন। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না। অর্থাৎ যে পরিশ্রম বা সংগ্রাম করতে জানে না সে সফলতা পাওয়ার যে একটা মজা সেটা সে কি করতে পারে না? উপভোগ করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না। আপনারা দেখবেন মাছ কিন্তু ভোলা পানিতে খেলা করে না, মাছ অনেক প্রতিকূল অবস্থা বিরাজ করে একটা স্বচ্ছ পানিতে খেলা করে। অর্থাৎ আপনি যদি সংগ্রাম পরিশ্রম না করেন আপনার মাছের সাথে খেলা করতে পারবেন না। অর্থাৎ সফলতা পাওয়ার যে একটা আনন্দ, সব কিছু প্রতিকূল অবস্থা কাটিয়ে আপনি সফলতা পাওয়ার যে একটা আনন্দ সে আনন্দটা পাবেন না। কারণ মাছ কিন্তু সকল ভোলা পানি এবং প্রতিকূল অবস্থা বিরাজ করে একটা স্বচ্ছ পানিতে এসে খেলা করে। তেমনি আপনার জীবনে যে প্রতিকূল বা পরিস্থিতি আছে সেগুলিকে কাটিয়ে আপনি সুন্দর জীবন উপভোগ করতে পারবেন না। মোট কথা আপনি যদি সংগ্রাম বা পরিশ্রম না করেন সফলতা অর্জন করতে পারবেন না। কবি বলেন যে কবিতা শুনতে জানে না। অর্থাৎ কি? যে মায়ের ভাষায় লেখা যে কবিতা বা পরিশ্রম সেটাকে কবি বুঝিয়েছেন। অর্থাৎ যে কি করতে পারে না, কবিতা শুনতে জানে না সে মায়ের কুলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ মায়ের কুলে শুয়ে যে একটা গল্প শোনার যে একটা মজা, সে মজা আপনি পাবেন না আপনি যদি পরিশ্রম বা সংগ্রাম না করেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, কারণ এখানে কবি তার পূর্বপুরুষের মুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমি বিচলিত স্ত্রীর কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। যখন শাসক গোষ্ঠী অত্যাচার করত তখন আমাদের দেশে অনেক গর্ভবতী বোনের কি হয়েছিল? মৃত্যুর সময় তাদের অবস্থা থেকে মা কি হয়েছিল? বিচলিত হয়েছিল। কবি এটাই বুঝিয়েছেন। তিনি বলেন আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মারা যায় না। কারণ দেশকে ভালোবেসে অনেক মায়ের ছেলেরা কোথায় যায়? আপনার যুদ্ধে যায়, যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে বলে তো তাদের মারাকে অনেক বেশি কষ্ট পেয়েছে এবং মায়ের ছেলেরা যুদ্ধ গেলে মায়ের অনেক দুশ্চিন্তায় থাকতো। এই জন্য কবি বলেছেন অর্থাৎ দেশকে ভালোবেসে বলে কি যুদ্ধ আসে, তাই কি যুদ্ধ আসে ভালোবেসে। অর্থাৎ কবি বলেন আমি আমার ভালোবাসার কথা বলছি, ভালোবাসা দিলে মা মারা যাবে। কারণ যুদ্ধটা যেহেতু ভালোবেসে আসে এই জন্য ভালোবাসা দিলে কি করা যায় না? মা মারা যায় না। আমি আমার
মায়ের ছেলেরা চলে যায়, অর্থাৎ মায়ের ছেলেরা চলে যায় মানে কি দেশকে রক্ষা করার জন্য অনেক মায়ের ছেলেরা কি সংগ্রামে চলে যায়। পরে বলা হচ্ছে কি আমি আমার ভাইয়ের কথা বলছি, অর্থাৎ আমি আমার যুদ্ধে 1952 সাল 1971 সালে অনেক ভাই আমার শহীদ হয়েছে, কিন্তু তাদের কথা বলতেছে। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, অর্থাৎ যে সংগ্রাম বা পরিশ্রম করতে জানে না সে সন্তানের জন্য কি মায়া ত্যাগ করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে, অর্থাৎ সংগ্রাম বা পরিশ্রম করতে পারে না সে ভালোবেসে যুদ্ধেও যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্য দেখবেন যখন আলো দেয় সব কিছু পর হয়ে যায়, তখন সূর্যের আলোর যে তেজ, এই তেজটা আপনি আপনার মনের মাঝে রাখতে পারবেন না। আপনি যে সফল হবেন, সংগ্রাম করবেন, এর জন্য আপনার যে একটা স্পৃহা দরকার, একটা মনোবল দরকার, সেটা আপনার থাকবে না যদি আপনার সংগ্রাম বা পরিশ্রম করার মানসিকতা যদি আপনার মাঝে না থাকে। আবার কবি বলেন আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, অর্থাৎ কবি তাদের পূর্বপুরুষের মুক্তির কথা বলছেন। তার প্রতি রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তারা আগে কৃতদাস ছিল, শাসকগোষ্ঠী তাদের উপর অত্যাচার করেছে, চাবুক দিয়েছে, এই জন্য তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তারা কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্য সম্পদ তাকে সমৃদ্ধ করবে, অর্থাৎ যে যে চাষাবাদ করে, চাষাবাদ করার পর ফসল হবে, সে ফসলে কি হবে, ফসলগুলো বিক্রি করে তাদের জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং তাদের জীবনকে সমৃদ্ধ করতে পারবে। এই জন্য কবি বলেছেন যে কর্ষণ করে শস্য সম্পদ তাকে কি করবে, সমৃদ্ধ করবে। যে মৎস্য পালন করে অমানতি তাকে পুরস্কৃত করবে, অর্থাৎ যে মাছ চাষ করে তাকে কি করবে, সে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবে, অনেক টাকা পয়সা হবে, তার ভবিষ্যতে উন্নতি করতে পারবে। এই জন্য কবি বলেছেন যে মাংস পালন করে অমানতি তাকে কি করবে, পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করবে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘ আয়ু করবে, অর্থাৎ একটা গাভীকে যদি আপনি ভালোভাবে যত্ন নেন, গাভী আপনাকে দুধ দিবে, গাভী থেকে বাচ্চা হবে, গাভীতে অনেক মাংস হবে, এগুলো বিক্রি করে আপনি ভালো একটা আপনার জীবিকা নির্বাহ করার পর আপনার একটা ভালো একটা কি করতে পারবেন, সঞ্চয় রাখতে পারবেন। এই জন্য কবি বলেছেন জননীর আশীর্বাদ তাকে দীর্ঘ আয়ু করবে, অর্থাৎ আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। যে লৌহখণ্ড প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সহজ করবে, অর্থাৎ যে কুটির কাজ করবে সেই শক্তিশালী হবে, সে সফলতা অর্জন করবে। মনে করেন একটা ইস্পাতের তরবারি যদি মরিচা পড়া থাকে, তরবারি তো আমরা চিনি বলিদানের জন্য যেটা ব্যবহার করা হয় বা মানুষকে আগেকার দিনে যেটা ব্যবহার করা হতো, এটা যদি ধার না থাকে আপনি এটা যুদ্ধে গিয়ে কি করতে পারবেন, সহজে সংগ্রাম করতে পারবেন না, শত্রুকে প্রতিহত করতে পারবেন না। আপনি এটা যদি কামারের কাছে নিয়ে এটাকে প্রজ্বলিত করেন, সুন্দর করেন, তাহলে আপনি এটা দিয়ে ভালো যুদ্ধ করতে পারবেন। এটা একটু বুঝিয়েছেন। কবি বলেন দীর্ঘ দেহ পুত্রগণ আমি তোমাদের কথা বলছি, অর্থাৎ কবি পরবর্তী আমাদের যে কবি যে পরবর্তী নতুন যে প্রজন্ম তাদের কথা বলছেন। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। কবি বলতেছে আমি আমার এই যে বোনের কথা বলছি, কারণ আমার বোনেরা অনেক সময় আত্মত্যাগ করেছে, মা আত্মত্যাগ করেছে, আমি আমার ভালোবাসা করছি, আমার প্রিয় মানুষটা অনেক সময় আত্মত্যাগ করেছে। তিনি এই যে তার গর্ভবতী বোন হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জিত বাংলাদেশ যে ভালোবাসা, একটা মানুষের মধ্যে সম্প্রীতি, কবি এখানে এই সব কিছু তুলে ধরেছেন। আমি কবি এবং কবিতার কথা বলছি, সহস্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান হল কবিতা। কবি মানে কি তিনি সংগ্রামী এবং পরিশ্রমীদের কথা বলছেন। আমি কবিতা মানে কি তিনি সংগ্রামী এবং পরিশ্রমীদের কথা বলছেন, সংগ্রাম এবং পরিশ্রমের কথা বলছেন। সহস্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, প্রয়োজনে আমাদের দেশের জন্য কি অস্ত্র ধরতে হবে, কারণ আপনি যদি অস্ত্র থাকে তাহলে আপনি শত্রুকে প্রতিহত করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে সহস্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সহস্র মানে কি আমরা বলি না সশস্ত্র বাহিনী, অর্থাৎ যাদের হাতে অস্ত্র থাকে তাদেরকে বলা হয় সশস্ত্র। সুপুরুষের ভালোবাসা সুকণ্ঠ কবিতা, অর্থাৎ সুপুরুষের মতো দেশপ্রেমে ঝাঁপিয়ে পড়াই হলো একটা কি সংগ্রাম, একটা কি পরিশ্রম। যে জায়গায় আমরা কবিতা পাবো সে জায়গায় সংগ্রাম পরিশ্রম, যে জায়গায় কবি পাবো সংগ্রামী পরিশ্রমে, তাহলে আমাদের কি মিলবে। জীবে উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে আপনি যে কথাটাই বলেন সেটা একটা কবিতা, অর্থাৎ সংগ্রাম অথবা কি পরিশ্রম। রক্ত দেওয়ার মতো প্রতিটি উচ্চারিত কবিতা, অত্যাচারিত যখন তোমাকে রক্তাক্ত অবস্থা করবে তখনও যদি তুমি প্রতিবাদ করো সেটা হলো তোমার কি কবিতা, অর্থাৎ সংগ্রাম পরিশ্রম। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ কবি বলেন আমরা কি আমাদের পূর্বপুরুষের মতো কবিতার কথা বা তাদের সংগ্রামের কথা বলতে পারবো? আমরা কি মানব কল্যাণের জন্য দেশের স্বাধীনতার জন্য কি করতে কাজ করে যেতে পারবো কিনা? কবি এই প্রশ্নটি